गुड मर्निंग स्टूडेंट्स। आशा करी তোমরা সকলে ভালোই আছো। আজকে আমি তোমাদের সামনে পদার্থবিদ্যার দ্বাদশ শ্রেণীর ছোট অথচ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা ওহমের সূত্র পড়েছো, সেখানে তোমরা ওহমের সূত্রের যে সিম্পল ফর্মটা ভি ইকুয়াল টু আর আই, এই লটা তোমরা বিভিন্ন জায়গায় প্রয়োগ করে খুব সহজে রোধের মান বের করতে পেরেছো। সাধারণত ওহমের সূত্র দিয়ে আমরা যে সমস্ত রোধের সিরিজ বা প্যারালাল কম্বিনেশন বা মিক্স কম্বিনেশন থেকে তুল্য রোধগুলো বার করেছি, সেখানে সরাসরি ওহমের সূত্রকে আমরা ব্যবহার করেছি। কিন্তু এই ওহমের সূত্রের সাহায্যে বিভিন্ন জায়গায় বর্তনীতে রোধের মান নির্ণয় করতে গেলে কোনো ক্ষেত্রে আবার কিছুটা অসুবিধারও সৃষ্টি হয়। অর্থাৎ সাধারণ বা সিম্পল বর্তনীগুলোতে ওহমের সূত্র সরাসরি প্রয়োগ করা যায়, কিন্তু যে সমস্ত জটিল বর্তনী রয়েছে সেখানে ওহমের সূত্র কিন্তু সরাসরি প্রয়োগ করা যায় না। তো সেই সমস্ত জায়গার থেকে তুল্য রোধগুলোকে যদি আমরা বের করতে চাই, তাহলে তখন ওহমের সূত্র কাজে না লাগার জন্য, আমি কাজে লাগে না এই কথাটা বলাটা ঠিক হবে না, আসলে ওহমের সূত্রটাকে প্রয়োগ করে সেটা বার করতে যথেষ্ট একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। তো সেই জন্য বিজ্ঞানী কারশফ দুটো সূত্র বের করেছিলেন যে এই ধরনের জটিল যে সমস্ত বর্তনীগুলো থাকবে সেই বর্তনীগুলোতে সহজেই এই কারশফের সূত্রগুলো প্রয়োগ করে আমরা তুল্যরোধের মান নির্ধারণ করতে পারবো। কারশফের এই দুটো সূত্র রয়েছে, একটি হলো কেসিএল বা এটাকে কারশফের কারেন্ট ল বলা হয়, এবং আরেকটি রয়েছে কেভিএল, যেটাকে কারশফের ভোল্টেজ ল বলা হয়। আমরা এখন এই কারশফের প্রথম সূত্র অর্থাৎ কেসিএল এবং দ্বিতীয় সূত্র অর্থাৎ কেভিএল এটা নিয়ে আমরা আলোচনা করব। তো কারশফের যে প্রথম সূত্রটা অর্থাৎ কেসিএল যেটাকে বলা হচ্ছে, সেটার মধ্যে কি বলা আছে দেখো। প্রথম সূত্রটা আমি একটু পড়ছি তোমাদের সামনে, তারপর আমি এটাকে একটা সার্কিট দিয়ে অ্যানালিসিস করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম সূত্রতে বলা আছে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলির বীজগাণিতিক যোগফল শূন্য, অর্থাৎ বর্তনীর কোনো বিন্দুতে তড়িৎ আধান জমা থাকে না। এটাই হলো কারশফের প্রথম সূত্র, বা যেটাকে আমরা কেসিএল বলছি। সেই কেসিএল সূত্রের যে ফর্মটা, সেই ফর্মটা হচ্ছে এটা। এবার দেখো, এই প্রথম সূত্রটাকে আমরা কিভাবে ব্যাখ্যায় আসব। তাহলে এখানে দেখো একটা ডায়াগ্রাম দেখানো আছে, সেই ডায়াগ্রামটার মধ্যে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা ওপেন সার্কিটই আছে। এই সার্কিটের একটা জাংশন দেখো, এই জাংশনটা হচ্ছে ও। মনে করো এই ও বিন্দু থেকে এখানে 5টা নোডের কথা বলা আছে, অর্থাৎ 5টা রোধই লাগানো আছে বা 5টা তার এনে ওই পয়েন্টে যুক্ত করা আছে, সেই জন্য ওটাকে নোড বলা হচ্ছে। তো এই সার্কিটের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে 5টা যে আমি লাইন কল্পনা করেছি বা 5টা যে ওয়ে কল্পনা করা আছে, বা যেটাকে রোধ দিয়ে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আসা বা যাওয়ার ব্যবস্থা করা আছে, সেই 5টার মধ্যে প্রবাহ মাত্রার অভিমুখ কিন্তু একদিকে নয়। দেখা যাচ্ছে I1, I2 এবং I4, এই যে 3টা যে প্রবাহ আছে সেই প্রবাহগুলো টুয়ার্ডস ও অর্থাৎ ও বিন্দুর দিকে, কিন্তু I3 এবং I5 আছে, সেই I3 এবং I5 হচ্ছে অ্যাওয়ে ফ্রম ও, অর্থাৎ ও বিন্দু থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ একদম সহজ ভাষায় যদি বলা হয়, তাহলে I1, I2 এবং I4 ও বিন্দুর দিকে প্রবাহ মাত্রা ঢুকেছে এবং ও বিন্দু থেকে I3 এবং I5 বেরিয়ে গেছে। তো এখন এই ব্যাপারটাকে আমরা একটা কেসিএল যে সূত্রটা বলা হলো অর্থাৎ প্রথম সূত্রটা, সেই সূত্রটা কিভাবে আমরা এক্সপ্লেনেশন দিব সেটা দেখো। সূত্রটা আমি আবার তোমাদের সামনে পড়ছি। দেখো, বলা আছে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলির বীজগাণিতিক যোগফল শূন্য হয়, অর্থাৎ বর্তনীর কোনো বিন্দুতে তড়িতাধান জমা থাকে না। এখানে বর্তনীর কোনো বিন্দু বলতে অর্থাৎ এই ও বিন্দুর কথা বলা হলো, যে এখানে কোনো তড়িতাধান জমা থাকবে না। তাহলে দেখো, এখানে চিত্র 1.27 অর্থাৎ এই ফিগারটার কথা বলা হয়েছে। বলছে I1, I2 এবং I4 এই প্রবাহ তিনটি ও বিন্দু অভিমুখী, আমি কিছুক্ষণ আগেই তোমাকে আলোচনা করে দিয়েছি। এবং I3 আর যে I5 আছে, এই প্রবাহ দুটি ও বিন্দু থেকে দেখো বহির্মুখী। সুতরাং প্রথম সূত্র অনুযায়ী, অর্থাৎ এই যে প্রথম সূত্রটা বলা হলো, তাহলে ও বিন্দুতে যেহেতু কোনো আধান জমা হচ্ছে না, তাহলে সামেশন অফ যে কিউ অর্থাৎ এখানে যে মোট আধানের পরিমাণটা সেটা সমান হচ্ছে। এবার আধান যদি জমা না হওয়ার অর্থ হচ্ছে প্রবাহ মাত্রাও হবে না, কারণ আমরা আধান প্রবাহের
মানে আধানের হার যেটা সেটাই হচ্ছে প্রবাহ। তাহলে দেখো এটাকে কিভাবে আমরা লিখছি ও বিন্দুতে, লেখা হচ্ছে I1 প্লাস I2 প্লাস I4 মাইনাস I3 মাইনাস I5, আর ও বিন্দুতে মোট তড়িতাধান শূন্য অর্থাৎ প্রবাহমাত্রা শূন্য, সেই জন্য দেখো এই প্রবাহমাত্রা যেহেতু এখানে শূন্য তাই এই জায়গাটায় 0 লেখা হচ্ছে। এবার দেখো এখানে প্রশ্ন জাগতে পারে যে আমি I1 I2 I4 এগুলোকে প্লাস লিখলাম এবং I3 এবং I5 এগুলোকে মাইনাস লিখলাম, কেন লিখলাম? আসলে কারেন্ট ফ্লোয়িং টুয়ার্ডস দি জাংশন অর্থাৎ ও বিন্দু অভিমুখী যে সমস্ত প্রবাহ থাকবে সেগুলোকে টেকেন টু বি পজিটিভ অর্থাৎ ওগুলোকে ধনাত্মক ধরা হবে, আর কারেন্ট ফ্লোয়িং অ্যাওয়ে ফ্রম দি জাংশন অর্থাৎ ও বিন্দু থেকে যেগুলো বাইরের দিকে চলে যাবে সেগুলোকে নেগেটিভ ধরা হবে। তাহলে এই ফিগারে পরিষ্কার দেখা যাচ্ছে যে I এবং I3 এবং I5 এই দুটো বাইরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দি জাংশন ও, সেই জন্য এই দুটোকে নেগেটিভ ধরা আছে। আর I1 I2 এবং I4 টুয়ার্ডস দি ও অর্থাৎ ও বিন্দুর দিকে, তাই এদেরকে কি করা আছে, এদেরকে পজিটিভ ধরা আছে। তাহলে এদের যে যোগফলটা সেই যোগফলটা সমান সমান কি হয়ে গেল, সমান সমান 0 ধরা হলো। এবার দেখো আমরা খুব সহজভাবে এই ইকুয়েশনটা যেহেতু 0 ধরা আছে এর উভয় পক্ষকে আমি টি দিয়ে গুণ করতে পারি, তাহলে টি দিয়ে গুণ করে রাইট সাইডটা আমি আগে বলি, দেখো এখানে 0 হয়ে গেছে আর এগুলোর সঙ্গে সব একটা করে টি দিয়ে গুণ হয়ে আছে অর্থাৎ I1t প্লাস I2 ইন্টু টি প্লাস I4 ইন্টু টি মাইনাস I3 ইন্টু টি মাইনাস I5 ইন্টু টি। কেন এরকম করা হলো? আসলে আমরা জানি যে প্রবাহ মাত্রা এবং সময়ের যে গুণফল সেই গুণফলটাকে আমরা বলি আধান কিউ, কিউ ইকুয়াল টু I ইন্টু টি। তাহলে I1t এর জায়গায় আমি বলেছি হচ্ছে Q1 অর্থাৎ এই যে I1 যে প্রবাহটা যাচ্ছে তার জন্য আধান হচ্ছে Q1, I2 যেটা অর্থাৎ এই যে I2 তার জন্য আধান হচ্ছে Q2 এবং I4 যেটা আছে তার জন্য আধান হচ্ছে কত, Q4, আর I3 এর জন্য হচ্ছে Q3 এবং I5 এর জন্য Q5। অবভিয়াসলি দেখো এদের যে সামেশনটা সেই সামেশন ইকুয়াল টু 0, সেই জন্য সামেশন অফ কি লেখা হয়েছে, কিউ অফ I ইকুয়াল টু 0, যেখানে I এর ভ্যালু এখানে 5টা নেওয়া আছে তাহলে I ইকুয়াল টু 1 টু 5, যদি আমি এই ধরনের n সংখ্যক দিয়ে করি তাহলে I ইকুয়াল টু 1 টু n ইকুয়াল টু 0 ধরা হবে। অর্থাৎ ও বিন্দুর যে তড়িতাধান সেই তড়িতাধানটা হচ্ছে টোটালটা 0। এবার যদি তুমি একটু সাধারণভাবে বোঝো তাহলে দেখো জিনিসটা খুব সহজ। অর্থাৎ আমি যদি এই যে এই জায়গাটার দিকে তাকাই, ধরো এই জায়গাটা যদি ভালো করে দেখি তাহলে দেখো I1 I2 আর I4 ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে কে, I3 এবং I5। যদি তুমি এটাকে ইকুয়েশন ধরো তাহলে I3 আর I5টাকে যে ওই সাইডে নিয়ে চলে যাও তাহলে I1 প্লাস I2 প্লাস I4 ইকুয়াল টু কত হয়ে যাবে, I3 এবং I5। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট ঢুকলো ঠিক সেই পরিমাণ কারেন্টটা কি বেরিয়ে গেল, ফলে ও বিন্দুতে কোনো কারেন্ট থাকলো না অর্থাৎ ও বিন্দুর তড়িতাধান কি 0। এটাই খুব সহজে এই KCL বা কারশফের যে প্রথম সূত্র তার ব্যাখ্যা। এবার আমরা দেখো এই যে এখানে পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা অবজেক্টিভের জন্য তোমাদের আসে। এই যে এই ঘটনাটা থেকে কি বলেছে, এই ঘটনাটা থেকে বলেছে সুতরাং বলা যায় কারশফের সূত্র যেটাকে KCL বলা হচ্ছে প্রথম সূত্র, সেটা হচ্ছে আধানের সংরক্ষণ সূত্রকে কি নির্দেশ করে। অর্থাৎ KCL লটা আধানের সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। MCQতে কিন্তু এই কোশ্চেনটা অনেক জায়গায় থাকে, তাহলে তোমরা এটাকে প্রিপারেশন নিবে। এবার আমরা কারশফের যে দ্বিতীয় সূত্রটা আছে সেই দ্বিতীয় সূত্রটা চলে যাই। কারশফের দ্বিতীয় সূত্রটাও খুব সুন্দর এবং এটাকে বুঝতে গেলে পরে তোমাদেরকে একটু সহজভাবে বুঝতে হবে, তেমন কোনো কঠিন না। দেখো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমি আগে KVL লটা পড়ি, অর্থাৎ সেকেন্ড যে লটা আছে সেই লটা পড়ি। দেখো এখানে কি বলেছে, বলেছে তড়িৎ বর্তনীর অন্তর্গত যে কোনো বদ্ধ বর্তনীর ব্র্যাকেটে মেশ বা লুপ, অর্থাৎ এটা কিন্তু একটা লুপ, ক্লোজ সার্কিট থাকবে, কিন্তু আগেরটা যেমন ওপেন ছিল কোনো একটা বিন্দুতে যুক্ত ছিল, বাদ বাকিগুলো চারিদিক থেকে খোলা অবস্থায় ওই বিন্দুতে আসছিল, কিন্তু এটা একটা মেশ বা লুপের কথা বলা হচ্ছে, সেই লুপের মধ্যে এই KVLটা কিন্তু অ্যাপ্লাই হবে। তো কি বলেছে, তড়িৎ বর্তনীর অন্তর্গত যে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং ওই অংশগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান হবে। ব্যাখ্যাটা যদি করা যায় তাহলে তখন দেখবে এই ব্যাপারটা মনে রাখতে অনেক সহজ হবে। আমি সরাসরি ব্যাখ্যাটা আসার জন্য আমি আগে এখানে না গিয়ে আমি সার্কিটটার মধ্যে আসি। সার্কিটটা যদি তোমাদেরকে বোঝাতে পারি তাহলে পরে দেখবে ব্যাখ্যাটা একদম খুব সহজেই জিনিস হয়ে যাবে। দেখো সার্কিটটার দিকে একটু তাকিয়ে দেখো,
দেখো এই সার্কিটটা যদি তুমি দেখো তাহলে যে এ আর সি বিন্দু তার উপরের একটা অংশ ধরা আছে, আর দেখো এ আর সি বিন্দু তার নিচে একটা অংশ ধরা হচ্ছে। এখানে কিন্তু দুটোই বদ্ধ বর্তনী দেখা আছে। এখানে যদি তুমি ধরো এ বি আর সি আর এ, তাহলে এ বি সি এ এটা একটা ক্লোজ লুপ হচ্ছে। আর আবার যদি নিচের অংশটা ধরো তাহলে এ ডি সি এ এই নিচের অংশটা একটা ক্লোজ লুপ হচ্ছে। তাহলে আমি কিন্তু কেভিএল লটা কিন্তু যেহেতু ক্লোজ লুপের মধ্যে হয়, তাহলে আমি এখানে কেভিএল লটা প্রয়োগ করতে পারবো। তা আমি প্রথমে ব্যাখ্যায় ওইভাবে না গিয়ে আমি সার্কিটটাকে বোঝানোর একটু চেষ্টা করি। দেখো এই এ বিন্দু থেকে প্রথমে দেখো একটা রোধ R1 লাগানো আছে, তারপর এখানে একটা সেল E1 এবং তারপর একটা রোধ R2 দিয়ে এই সার্কিটটাকে কমপ্লিট করা আছে। এবং এ থেকে সি বিন্দুর মধ্যে আর একটা সেল লাগানো আছে E2 এবং একটা রোধ লাগানো আছে R3। এটা আপার পার্টটার মধ্যে গেল। আর লোয়ার পার্টটা যদি দেখো তাহলে এ থেকে ডি এর মধ্যে একটা R4 রেজিস্ট্যান্স লাগানো আছে এবং ডি থেকে সি এর মধ্যে একটা R5 রেজিস্ট্যান্স লাগানো আছে। আর মাঝখানে যে এ থেকে সি বিন্দুতে যে রেজিস্ট্যান্স এবং সেলটা, এইটা কিন্তু কমন টু বোথ আপার অ্যান্ড কি লোয়ার। তা আমি দেখো এই যে সার্কিটটা দেখো দেখা যাচ্ছে উপরের অংশ নিচের অংশ, তার মধ্যে দেখো একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে একটা অ্যারো এরকম করে দেওয়া আছে। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে একটা অ্যারো দেওয়া আছে, এখানেও দেখো একটা অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে অ্যারো দেওয়া আছে এবং এখানেও দেখো একটা দেওয়া আছে। তাহলে এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া আছে, তো এটা যে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে তা না, আমি যে কোনো একটা অর্ডারে দিতে পারি। ঠিক আছে, আমি ক্লকওয়াইজ অর্ডারেও দিতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারেও দিতে পারি। এখন এই ব্যাপারটা কি, এটা কেন দেওয়া হয় সেটা হচ্ছে এই ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ একটা অর্ডার এরকম করে এখানে দেওয়া হয়, দিয়ে করা হয় কি, এবার যখন আমি প্রবাহ মাত্রার অভিমুখটা বিভিন্ন সার্কিটের মধ্য দিয়ে লক্ষ্য করব, দেখব যে আমার এই যে এখানে যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছি তার সঙ্গে এই বদ্ধ লুপটার কোন কোন প্রবাহ মাত্রা ওই অভিমুখী অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। ভালো করে যদি দেখো তুমি বি থেকে যদি এর দিকে যাও তাহলে দেখো প্রবাহ মাত্রা বি থেকে I1 এর দিকে আছে, অর্থাৎ এটা কিন্তু দেখো মুখটা কিন্তু এটার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এবার তুমি এ থেকে যদি সি এর দিকে যাও তাহলে দেখো এ থেকে সি এর দিকে কোনো প্রবাহ যাচ্ছে না, প্রবাহটা যাচ্ছে সি থেকে এর দিকে। তাহলে সি থেকে এর দিকে যে প্রবাহটা সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হলো না, ওটা হয়ে গেল ক্লকওয়াইজ। আবার যদি তুমি সি থেকে বি এর দিকে যাও তাহলে দেখো ওইখানে কিন্তু প্রবাহটা কিন্তু আবার অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তাহলে এই যে ওপরের যে লুপটা দেখা যাচ্ছে এ বি সি এ, এই লুপের মধ্যে I1 এবং I2 এরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, আর I3 যেটা সেটা কিন্তু ক্লকওয়াইজ আছে। এখন আমি যেহেতু এই লুপের মধ্যে আমি একটা অ্যান্টি ক্লকওয়াইজ সিম্বল দিয়ে রেখেছি, অতএব এই লুপের মধ্যে যে যে প্রবাহগুলো অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেগুলো টেকেন টু বি পজিটিভ, আর যেগুলো ক্লকওয়াইজ হবে সেগুলো হচ্ছে টেকেন টু বি নেগেটিভ। তাহলে এই এই বদ্ধ লুপটার মধ্যে I1 এবং I2 যেটা আছে সেটাকে আমি পজিটিভ হিসেবে ধরবো এবং I3 যেটা আছে সেটাকে আমি নেগেটিভ হিসেবে ধরবো। এবার যদি আমি এটাই যদি আবার নিচের লুপটায় চলে যাই, ভালো করে লক্ষ্য করো এ থেকে ডি এর দিকে দেখো প্রবাহটা যাচ্ছে এ থেকে ডি এর দিকে, তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখো ডি থেকে সি এর দিকে প্রবাহটা কি I5, তাহলে I5টা দেখো এইদিকে যাচ্ছে, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে পরিষ্কার দেখা যাচ্ছে যে I4 এবং I5 এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখো তুমি যদি সি থেকে এর দিকে তাকাও, এবার মজাটা ভালো করে লক্ষ্য করো, দেখো সি থেকে এর দিক যেটা আছে এই সি থেকে এর দিকের প্রবাহটাও কিন্তু এই ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ এই নিচের যে সার্কিটটা আছে অর্থাৎ এ ডি সি আর এ, এখানে I4 এবং I5 এবং I3 এই তিনটাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে আছে, অর্থাৎ এদের সবগুলোকেই কিন্তু আমি পজিটিভ হিসাবে ধরে নেব। অর্থাৎ আমি লুপের মধ্যে যদি একবার ক্লকওয়াইজ সিম্বল দিই তাহলে ওই লুপের মধ্যে যে প্রবাহগুলো ক্লকওয়াইজ হবে সেগুলোকে পজিটিভ ধরবো, যেগুলো তার উল্টা অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেগুলোকে নেগেটিভ ধরবো। এবার এই ধরনের যে পজিটিভ বা নেগেটিভ এই ধরার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আবার সেলগুলোর ক্ষেত্রেও হচ্ছে। দেখো এবার ভালো করে লক্ষ্য করো, তুমি ওপরের সেলটার দিকে তাকাও, সেলটা দেখো প্রবাহটা সেলের থেকে বের হয়ে তারপর এদিক দিয়ে গিয়ে এইভাবে হয়ে এখান দিয়ে ঢুকেছে। তাহলে E1 সেলের যে প্রবাহটা সেটা যেহেতু তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বেড়েছে, তার মানে E1 সেলটাকেও কিন্তু আমি পজিটিভ হিসেবে ধরবো। কিন্তু E2 সেলটা ভালো করে তাকাও, দেখো E2 সেলের থেকে যদি প্রবাহ যায় তাহলে E2 সেল থেকে বেরোবে এইদিকে, প্রবাহটা বেরোয় এই দিক বা এইদিকে যেতে পারে, তার মানে E2 সেলের মধ্য দিয়ে যে প্রবাহটা বেরোবে সেটা কিন্তু ক্লকওয়াইজ আছে। অতএব E2 সেলটাকে আমি ওপরের হাফে নেগেটিভ হিসাবে ধরবো এবং নিচের হাফটায় যদি দাও
তাহলে দেখো এখানে যে প্রবাহ আছে, এখানে প্রবাহগুলোর তো রুলস তোমাকে বলেই দিলাম। এবার যদি নিচের সেলটার ক্ষেত্রে মানে নিচের লুপটার ক্ষেত্রে দেখো, তাহলে সে সেলে কিন্তু প্রবাহ মাত্রাটা কিন্তু ক্লকওয়াইজ না হয়ে অ্যান্টি ক্লকওয়াইজই আছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমি E2টাকে নিচের সেলে যখন অ্যাপ্লাই হবে তখন সেটাকে কিন্তু আমি পজিটিভ হিসেবে ধরবো, কারণ আমি সিম্বলটা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছি, এর মধ্যে দেখা যাচ্ছে সেলের মধ্য দিয়ে প্রবাহটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই E2 সেলটাকেও কিন্তু আমরা পজিটিভ হিসেবে ধরবো। ফলে আমরা কেভিএল রুলটাকে আলোচনা করার আগে আমরা ওই কেভিএল রুলটা পড়ার জন্য যে নিয়মগুলো পালন করতে হবে সেই নিয়মগুলো যদি আগে একটু বুঝে নিতে হয় তাহলে কিন্তু সেই জিনিসটা আগে পরিষ্কার হবে। দেখো 1 নম্বর নিয়মের মধ্যে কি বলা আছে, কোনো লুপের মধ্যে ঘড়ির কাঁটার দিক বা বিপরীত দিককে পরিমাপের দিক হিসাবে ধরতে হবে। আমি প্রথমেই বলছি হয় তুমি ক্লকওয়াইজ দিতে পারো, নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারো, খুশি হলো। তাহলে একটা নির্দিষ্ট করে নিলে। এরপর দেখো কি বলা আছে, এরপর বলা আছে 2 নম্বর যেটা বলা আছে, সেই 2 নম্বরটা কি বলা আছে, 2 নম্বরটা বলা আছে যে কোনো লুপের মধ্যেকার প্রবাহ মাত্রার দিক পরিমাপের দিক হলে আই আর এর গুণফলকে ধনাত্মক এবং বিপরীত দিক হলে তার গুণফলকে ঋণাত্মক ধরা যাবে। এখানে তুমি আই আর এর উপরে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, প্রবাহটার উপরে গুরুত্ব দিলেই হবে। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরবো, অর্থাৎ হয় সেটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার সেটা অ্যাপ্লাই করব ওই লুপটার মধ্যে। সেই লুপে প্রবাহগুলো যদি আমার ধরা প্রবাহ মাত্রার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজের দিকে হয়, যেটা ধরেছি আমি, আমার সঙ্গে যদি এগ্রি হয় তাহলে পরে সেটাকে পজিটিভ ধরবো, আর যদি আমি যেদিকে ধরেছি তার যদি উল্টো দিকে হয় তাহলে আমি সেটাকে নেগেটিভ ধরবো। এটাই হচ্ছে এখানকার মূল নিয়ম। এবার দেখো, এবার 3 নম্বর যে পয়েন্টটা আছে সেই 3 নম্বর পয়েন্টটার দিকে দেখো, অর্থাৎ ওই সেলের কথাটা, অর্থাৎ আমি যে সেলের কথাটা বললাম, অর্থাৎ ভালো করে লক্ষ্য করো এখানে কি বলেছে সেলের কথাটা। বলছে যে কোনো লুপের অন্তর্ভুক্ত কোনো উৎস যদি পরিমাপের দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে তবে তার তড়িৎচালক বলকে ধনাত্মক এবং বিপরীত দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করলে তার তড়িৎচালক বলকে ধরা হয় হচ্ছে কি ঋণাত্মক। তাহলে অর্থাৎ তুমি যেদিকে তড়িৎ প্রবাহটা ধরেছো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যাই ধরো না কেন, তোমার ওই দিকের সঙ্গে যদি সেলের প্রবাহটাও সেই দিকে যায় তাহলে সেই সেলটাকে তুমি তখন পজিটিভ হিসেবে ধরবে, আর যদি তুমি যেদিকে ধরেছো সেই তার বিপরীত দিকে যদি প্রবাহ যায় তাহলে তুমি সেই সেলটাকে তখন নেগেটিভ ধরবে। দেখো এই যে রুলসগুলো যে আমি বললাম সেই রুলসগুলো এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব? এই 1.28 যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে গোটা ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিগারের মধ্যে আমরা এটাকে অ্যাপ্লাই করব। দেখো কিভাবে আমরা জিনিসটাকে অ্যাপ্লাই করছি। তাহলে দেখো এখানে কি বলেছে, দেখো প্রথমে কোন লুপটার কথা বলেছে, দেখো এ সি বি এ লুপে দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করে পাই। কোন লুপটা? দেখো এ সি বি অ্যান্ড এ, দ্যাট ইজ কোন লুপটা বুঝতে পারলে? সবার প্রথমে আমি তোমাদের যে লুপটা বলেছিলাম, অর্থাৎ আপার পোর্শনে যে লুপটা আছে সেই লুপটার কথা বলেছে। এবার ভালো করে লক্ষ্য করো, এই লুপে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন দেওয়া আছে, তার মানে যে প্রবাহ মাত্রাগুলি অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেই প্রবাহগুলিকে পজিটিভ ধরা হবে, আর যেটা ক্লকওয়াইজ হয়ে যাবে সেটাকে নেগেটিভ ধরা হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে I1 এখান থেকে বেরোলো, তার মানে I1-এর দিকটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এইভাবে গেল, তাহলে এই রোড দিয়ে যাওয়ার কথা ছিল I3, কিন্তু দেখো I3 তার উল্টো দিকে আছে, সেই জন্য দেখো এখানে I1টাকে পজিটিভ ধরা আছে, I3টাকে নেগেটিভ ধরা আছে। আর দেখো সি থেকে এর দিকে যাচ্ছে কে I2, তার মানে I2টা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাহলে সেই জন্য I2টাকে পজিটিভ ধরা আছে। এবার দেখো এখানে মূল যে প্রশ্নটা বলা আছে সেই থিওরিটার মধ্যে কি বলা আছে, বলছে প্রবাহ মাত্রা এবং সেই প্রবাহ মাত্রা যে রোধের মধ্য দিয়ে যাচ্ছে তাদের গুণফলের যোগফল। অর্থাৎ এই যে I1 প্রবাহটা R1 রোধের মধ্য দিয়ে যাচ্ছে, তাই এই দুটোর গুণফল। এই যে I3 যে প্রবাহ মাত্রাটা আছে সেটা কার মধ্য দিয়ে যাচ্ছে? R3-র মধ্য দিয়ে যাচ্ছে, তাই তাদের গুণফল। এবং এই যে I2 প্রবাহ মাত্রাটা সেটা কত? R2 রোধের মধ্য দিয়ে যাচ্ছে, তাই এদের গুণফল। এদের টোটাল সামেশান বলছে, এই সামেশানটা কি হবে? ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক বলের সঙ্গে সমান হবে। এবার দেখো এই বদ্ধ বর্তনীর মধ্যে তড়িৎচালক বল আছে একটা E1 আর একটা আছে E2। এবার এদের সমষ্টি কিভাবে করব? এবার দেখো সমষ্টি বলার সঙ্গে সঙ্গে চোখ দেখো ভালো করে তাকাও, এখানে একটা নেগেটিভ পড়ে গেছে। কেন নেগেটিভ পড়ে গেছে? ওই যে আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম যে তোমাকে অর্ডারটা দেখতে হবে ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ। আমার এই সেলের মধ্যে আমি নির্ধারণকারী পজিটিভ বা নেগেটিভ হবে তার জন্য কোন নির্ধারণটাকে মাপকাঠি ধরেছি অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এই যে সেল থেকে যে প্রবাহটা বেরোচ্ছে E1 সেল থেকে, সেই প্রবাহটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ঠিক আছে, সেই জন্য E1টাকে পজিটিভ ধরা আছে। আর এই E2 সেল থেকে যে প্রবাহটা বেরোবে সেটা যাচ্ছে তো এই দিকে,
তাহলে এটার দিকটা কোন দিকে হলো, এই দিকে যদি যায় তাহলে এইভাবে যাবে, তার মানে এটা ক্লকওয়াইজ হয়ে গেল, সেই জন্য E2টাকে নেগেটিভ ধরা হলো, সেই জন্য এখানে লেখা হলো E1 মাইনাস কি E2। এটাই হয়ে গেল তোমার এই যে আপার যে লুপটা, সেই লুপটার মধ্যে তার যে কেভিএল যে লটা, সেই লটা অ্যাপ্লাই করলে পরে এই ফর্মটা আমি এখান থেকে পেয়ে যেতে পারি, যেটা এই 67 নম্বর সমীকরণ দ্বারা এখানে প্রকাশ করা আছে। এবার দেখো আমরা এবার তারপরের পার্টটায় আসি, অর্থাৎ নিচের হাফটায় আসি। নিচের হাফটার ক্ষেত্রে দেখো তাহলে কীরকম হবে, দেখো অর্থাৎ এইবার আমরা এই যে এটার মধ্যে অ্যাপ্লাই করব কোনটা, এবার এই নিচের পোর্শনটা যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করব। কীভাবে অ্যাপ্লাই করব দেখো, দেখো এখানে বলা আছে, সুতরাং কিরশফ মানে কারশফের দ্বিতীয় সূত্র যেটা আছে সেটা এবার কোথায় অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এ ডি সি এ, এই লুপটা এডি কোনটা, এই যে দেখো এ, এই যে দেখো ডি, এই যে দেখো সি, আর এই যে দেখো এ, অর্থাৎ নিচের এই লুপটা। এবার দেখো এখানেও কিন্তু আমি মাপকাঠি দেওয়া আছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ যেই প্রবাহ অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেগুলো পজিটিভ, আর যেই প্রবাহ ক্লকওয়াইজ হয়ে যাবে সেগুলোকে ধরা হবে হচ্ছে কি নেগেটিভ। দেখো আমি তোমাদের আগেও বলেছিলাম যে এবার যদি আমি দেখি তাহলে আমি I4 থেকে শুরু করি। দেখো এই যে I4 অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে দেখো এইদিকে যাচ্ছে I5 অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে দেখো I3 এটাও দেখে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এখানে ক্লকওয়াইজ কোনো প্রভাব নাই, সবগুলোই অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সেই জন্য দেখো সবগুলোকেই আমি এখানে পজিটিভ ধরেছি। এই যে I4, এই যে I5, আর এখানে I3। এবার কেভিএল বানাতে গেলে রোধ দিয়ে গুণ করতে হবে, তাহলে I4 এর সঙ্গে কার গুণ R4, এই যে I4 এর সঙ্গে R4, তারপরে দেখো I5 যেটা আছে, এই যে I5 তার সঙ্গে কত R5 এর গুণফল, আর I3 যেটা আছে তার সঙ্গে কার গুণফল R3 গুণফল, তাহলে যে I3 R3 তাদের সমষ্টি, সেই জন্য এগুলোকে সব যোগ করেছি, I4 R4 প্লাস I5 R5 প্লাস I3 R3 ইকুয়াল টু, এবার দেখো এই যে ক্লোজ লুপটা আছে তার মধ্যে একটাই ইএমএফ আছে, কত আছে E2। দেখো এবার E2 ডিরেকশন পরিষ্কার দেখা যাচ্ছে, E2-র মধ্য দিয়ে প্রবাহ এই দিক থেকে বেরোবে, তার মানে এটা কোন দিককে নির্দেশ করছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য E2টাকেও এখানে পজিটিভ ধরা আছে। তাহলে এই যে হয়ে গেল যে রোধ এবং প্রবাহ মাত্রার গুণফলের যোগফলটা ওই বদ্ধ বর্তনীর যে মোট ইএমএফ তার সঙ্গে সমান, অর্থাৎ I4 R4 প্লাস I5 R5 প্লাস I3 R3 সঙ্গে সমান। এবার দেখো এই যে কেভিএল যে লটা, অর্থাৎ সুতরাং তাহলে আমরা এখানে কি বলতে পারি যে কারশফের যে দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রটা শক্তির সংরক্ষণ সূত্রকে অবশ্যই কি নির্দেশ করে। আর এই বদ্ধ বর্তনীতে এটাকে সলভ করার জন্য যে নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে, সেই নিয়মগুলো তো আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে এই 1 2 3 এগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। এই হলো হচ্ছে আমাদের কেসিএল এবং কি কেভিএল। পরীক্ষার সময় এই কেসিএল এবং কেভিএল কি এবং তার ব্যাখ্যা, এটা একদম সরাসরি প্রশ্ন আসে, তোমরা এইভাবে সুন্দর করে ওই সূত্রটা লিখবে, তারপরে ব্যাখ্যা করতে গেলে এরকম করে ডায়াগ্রাম দিয়ে তার ব্যাখ্যাটা করে দেবে। আমরা এবার এই যে কেসিএল এবং কেভিএল লটা যে পড়লাম তার একটা অ্যাপ্লিকেশান নিয়ে একটু আলোচনা করি। এটা আসলে একটা প্রবলেম, কিন্তু প্রবলেমটা খুবই ভালো। এখানে কেসিএল এবং কেভিএল লটাকে খুব সুন্দরভাবে প্রয়োগ করে একটা জটিল সমস্যাকে সমাধান করা হয়েছে। কোশ্চেনটা আমি পড়ছি, তারপর আমি অ্যানালিসিস করে দিচ্ছি। দেখো কোশ্চেনে বলা আছে, প্রতিটি আর রোধের 12টি সমান তার দিয়ে গঠিত ঘনকাকার কাঠামোর 2 বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয়, এবং এই তুল্যরোধটা নির্ণয় করা হচ্ছে এক্ষেত্রে উইথ দ্য হেল্প অফ কেসিএল অ্যান্ড কেভিএল, ডাইরেক্টলি এখানে ব্যবহার করা হচ্ছে। এখন দেখো আমি যদি এখানে এটাকে আলোচনা করতে যাই, তাহলে আমি যে কেন কেসিএল বা কেভিএল লটা আমরা শিখলাম তার সাপেক্ষে যে আমি দু একটা কথা বলেছিলাম যে কিছু কিছু জায়গায় আমরা ওহমের সূত্রটাকে সরাসরি প্রয়োগ করতে পারি না, অর্থাৎ জটিল বর্তনীগুলোর ক্ষেত্রে। তো এখানে দেখো সেই ধরনের সমস্যাটা তৈরি হচ্ছে, সেই জন্য এখানে কেসিএল এবং কেভিএলটাকে সরাসরি মানে ওহমের সূত্রটাকে সরাসরি না অ্যাপ্লাই করে আমরা কেসিএল এবং কেভিএল দিয়ে খুব সহজভাবে এই জটিল বর্তনীটাকে আমরা সমস্যার সমাধান করব। আমি তোমাদের আগে প্রথমে এই সার্কিটটাকে অ্যানালিসিস করে দিচ্ছি। দেখো এখানে একটা ঘনক দেওয়া আছে, তাই ঘনকের কটা সাইড হবে, 12টা সাইড হবে। ওই 12টা সাইড মনে করো 12টা সাইডে মনে করো 12টা সমান মানের রেজিস্ট্যান্স লাগানো আছে, অর্থাৎ আর মানের ছোটো হাতের। ভালো করে লক্ষ্য করো, এই যে একটা আর, এই একটা আর, তারপরে দেখো এই একটা আর, এই একটা আর, 4টা 4টা করে, এইদিকে 4টা, এইদিকে 4টা 8টা, তাই তো এরকম করে 12টা রেজিস্ট্যান্স দেখো লাগানো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা দেখো রেজিস্ট্যান্স লাগানো আছে, পরিষ্কার হিসাব আছে। 1 2 3 4, এদিকে 4টা,
পেছনের এদিকে 4টা 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 8টা, আর এদিকে হবে দুটো 10টা, আর এইদিকে হবে দুটো 12টা, কারণ এই দুটো তো কমন আছে। এই টোটাল 12টা রেজিস্ট্যান্স এখানে লাগানো আছে, প্রত্যেকটার ভ্যালু কিন্তু সেম। আসলে তোমরা, আমি একটা কথা বলি যে এই প্রবলেমটা সলভ করার পরে এটার যে উত্তরটা আসবে সেই উত্তরটা যদি তোমরা একটু মনে রেখে দিতে পারো, অনেক সময় দেখবা এই কোয়েশ্চেনের একটা এমসিকিউ দেওয়া থাকে, অর্থাৎ ওই স্মল আর এর মানটা না দিয়ে ওখানে একটা 5 ওহম বা 10 ওহম বা 20 ওহম কথা বলে দিল, তাহলে তুল্য রোধটা কত হবে, তাহলে তখন তোমরা কি করতে হবে, এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিলে পরেই আমরা ওটা বের করতে পারবো। আমি আগে এটা বের করে নেই, মানে উত্তরটা বের করে নিই, তারপরে কীভাবে ওটা দেওয়া থাকে পরীক্ষা সেটা আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথম সমস্যাটা বুঝতে গেলে পরে প্রথমে কি করা হচ্ছে, প্রবলেমটা, এই প্রবলেমটার 12টা যে ঘনকের যে 12টা বাহু আছে, 12টা বাহুতে সমমানের আর মানের 12টা রোধ লাগানো আছে। এবার করা হচ্ছে কি, আমাকে কি বার করতে বলেছে, বলছে এই ঘনকের যে কোনো দুই বিপরীত কৌণিক বিন্দু, ধরো আমি এখানে একটা কৌণিক বিন্দু নেওয়া আছে এ, আর তার একদম বিপরীত যে কৌণিক বিন্দুটা আছে এল, ঘনকের দুই বিপরীত কৌণিক বিন্দু, যদি এখানে এ আর এল নেই, না নিয়ে যদি তোমার যদি পছন্দ না হয় তুমি বি নিতে পারো, বি এর সঙ্গে তাহলে তোমাকে এস নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে এ আর এল নেওয়া আছে, এই এ এবং এল এর যে তুল্য রোধ, সেই রোধটা কত হবে সেটাই আমাকে বের করতে হবে, এবং উইথ দ্য হেল্প অফ কেসিএল এবং কেভিএল। এবার দেখো খুব সহজ, এ এবং এল বিন্দু, অর্থাৎ যে দুই বিন্দুর মাঝখানে এই মানে তুল্য রোধটা বের করতে হবে, সেই দুই বিন্দুর মধ্যে একটা সেল লাগিয়ে দাও তুমি। তাহলে দেখো এই যে এ বিন্দু আর এই যে দেখা যাচ্ছে হচ্ছে এল, এর মধ্যে আমি একটা সেল লাগিয়ে দিয়েছি, কে একটা চাবি দেওয়া আছে, চাবিটা খুলে রাখবো, নাহলে তো সবসময় প্রবাহ যাবে। তাহলে যেই চাবি লাগালাম প্রবাহ ছোটা শুরু করলো। এবার দেখো আমি ধরে নিয়েছি মূল বর্তনীর মধ্য দিয়ে এখানে একটা 6i মানের প্রবাহ যাচ্ছে। এই জায়গাটা একটু বোঝো, হঠাৎ করে একটা 6i মানের প্রবাহ কেন ধরলো। আসলে দেখো এখানে যখন প্রবাহটা আসলো, ধরো 6i আসলো, আসার পরে তিন দিকে তিনটা পার্ট চলে যাবে, অর্থাৎ একটা পার্ট এডি, একটা পার্ট এপি, আর একটা পার্ট হচ্ছে এবি। যেহেতু বাধা বা রোধের মানগুলো সমান, তাই প্রবাহমাত্রাটা কী হবে, প্রবাহমাত্রা সব দিকে সমান ভাগে ভাগ হয়ে যাবে, ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। আবার এই যে এ থেকে পিতে যে প্রবাহটা যাবে সেটা আবার দেখো দুই দিকে দুটা পার্ট চলে যাচ্ছে, এই যে আমার কারসারটা যেদিকে যাচ্ছে সেদিকে লক্ষ্য করো, দুই দিকে দুটা পার্ট, দুই দিকের বাধাই কিন্তু আবার সমান, অর্থাৎ স্মল আর। তাহলে এই বিন্দুতে আসার পরে দুটো পার্টে ভাগ হয়ে গেল। তাহলে আমি যদি 6i ধরে নেই প্রবাহ, তাহলে এ বিন্দুতে আসার পরে দেখো এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে চলে যাবে হচ্ছে 2i, এই যে রোডটা দেখা যাচ্ছে তার মধ্য দিয়ে চলে যাবে এই 2i, আর এই যে রোডটা দেখা যাচ্ছে তার মধ্য দিয়ে চলে গেল হচ্ছে 2i। তাহলে দেখো 2i প্লাস 2i প্লাস 2i 3i 6i টোটাল হয়ে গেল, এই 6iটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। এবার এই যে 2i করে আসলো, একটা একটা করে বিন্দুতে আসো, দেখো এই যে এখান থেকে এ বিন্দু থেকে আসলো বি বিন্দু পর্যন্ত 2i, আসার পরে ও কিন্তু দুটো পার্টে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে কারসারটা বি থেকে কিউ, এখানে একটা পার্ট যাবে, এবং বি থেকে সি। আবার দেখো বাধা সমান, তাহলে 2i এখানে আসার পরে এটার দুটো অর্ধেক পার্ট, অর্থাৎ একটা i এবং একটা i, একটা এই পথ বরাবর চলে গেল, আর আরেকটা চলে গেল হচ্ছে কি এই পথ বরাবর দেখো চলে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে ওই আমরা সমমানে এটা ভাগ হয়ে গেল। এবার যদি তুমি এই জায়গাটায় ডি বিন্দুর কথাটা কল্পনা করো, দেখো এখান থেকে এখানে একটা পার্ট চলে যাবে, এখানে একটা পার্ট চলে যাবে, তাহলে দেখো এখানে পার্টটা কত গেল, এখানে পার্টটা গেল হচ্ছে i, আর এই দিকের পার্টটা চলে গেল হচ্ছে i, তার মানে এই 2iটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। আর এই যে এই পথ হয়ে গিয়ে যে পি বিন্দুতে যে 2iটা আসছিল, সেটা একটা এই সাইডে i চলে যাবে, আর একটা উপরের দিকে i চলে যাবে, হলো। তাহলে বর্তনীটা তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার দেখো এবার এক এক করে বিন্দু ধরো, এই যে এস বিন্দুটা দেখো, এস বিন্দুতে এই যে এই পথ হয়ে একটা i এসছে, আর এই যে নিতের পথ হয়ে একটা i এসছে, এই i আর i এই দুটো মিলে এখানে কত হয়ে যাবে, এই যে 2i হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এস থেকে এল এর দিকে চলে যাবে হচ্ছে 2i। ঠিক একইভাবে দেখো এই যে এই আইটা এখানে আসবে, আর এই যে এখানে যে আইটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে আমি এই 2iটাকে ভেঙে একটা এদিকে পাঠিয়েছি, একটা এদিকে পাঠিয়েছি, এই আইটা আর এই আইটা এসে এইখানে টোটাল কত হয়ে যাবে 2i। আর এই যে এখান থেকে যে আইটা গেছে, আর এই যে পথ বরাবর যে আইটা এসছে, অর্থাৎ বি থেকে কিউয়ের দিকে একটা i এবং পি থেকে কিউয়ের দিকে একটা i, এই দুটো i মিলে 2i হয়ে এইদিকে চলে যাবে 2i। তাহলে দেখো এস থেকে এল এর দিকে একটা 2i আসলো, সি থেকে এল এর দিকে একটা 2i আসলো, এবং কিউ থেকে এল এর দিকে একটা 2i আসলো, এই তিনটা 2i মিলে টোটাল 6i হয়ে এই বর্তনী দিয়ে এই দিক দিয়ে এখানে ফিরে আসবে। এই হচ্ছে এই বর্তনীটার একদম সরাসরি সহজ হিসাব, অর্থাৎ একদম সরাসরি হিসাব। এখান থেকে আসলো 6i, এখানে একটা 2i গেল,
এখানে একটা 2i, সরি এদিকে না, এটা আমি একটু ভুল দেখালাম, আমাকে দেখাতে হতো এইদিকে, এদিকে একটা 2i গেল আর এদিকে একটা 2i গেল, 2i 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 6i হয়ে গেল। এবার এই 2iটা এখানে আসলো, এখানে একটা i গেল, এখানে একটা i গেল। এবার এই যে 2iটা গেল, এখানে একটা i গেল, এখানে একটা i গেল। এই যে 2iটা আসলো, এইদিকে একটা i গেল, এইদিকে একটা i গেল। এবার দেখো এস বিন্দু থেকে যে আইটা আসলো সেই আইটা এইদিকে গেল, আর এই যে পি থেকে এস এর দিকে যে আইটা গেল সেই আইটা হয়ে এই দুটো আই মিলে এখানে 2i হয়ে এদিকে চলে গেল। ঠিক একইভাবে তুমি এই নোটটার দিকে তাকাও, এই যে লাইন বরাবর যে আইটা এসেছিল আর এই যে উপরের আইটা আসলো, এই আই এখানে হয়ে 2i হলো সি বিন্দু থেকে, তাহলে সি থেকে এল এর দিকে কত চলে যাচ্ছে, 2i চলে যাচ্ছে। ঠিক একইভাবে কিউ এর দিকে তাকাও, এই যে এই লাইন বরাবর আইটা এসেছিল আর এই লাইন বরাবর যে আইটা আসলো, এই দুটো আই হয়ে এখানে 2i হয়ে গেল। তাহলে এখন এই যে কিউ থেকে এল এর দিকে একটা 2i, সি থেকে এল এর দিকে একটা 2i এবং এস থেকে এল এর দিকে একটা 2i, টোটাল 2i হয়ে গেল 2i প্লাস 2i প্লাস 2i 6i, এই 6i হয়ে এই বর্তনীতে এইভাবে এখানে এটা ফিরে আসলো। তাহলে আমি এইভাবে কারেন্টটাকে ডিস্ট্রিবিউশন করে নিলাম। তাহলে এখন বুঝতে পারছো যে আমি 6i ধরে নিলে ফ্র্যাকশন হচ্ছে না। তুমি যদি i ধরতা তাহলে এখানে এসে i/3, এখানে এসে i/3, এখানে এসে i/3, ফ্র্যাকশন পার্ট হয়ে যেত। তাতেও যে অঙ্কটা হবে না তা না, এখানে ধরলে জিনিসটা বুঝতে সুবিধা হয়, তাই আমরা জিনিসটাকে এইভাবে বোঝালাম। এবার দেখো কারেন্ট আবার ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। এইবার হয়ে যাওয়ার পরে এখন আমি দেখো কি করব। এখন দেখো আমি এখানে এবার অ্যাপ্লাই করব হচ্ছে এই কেসিএল এবং কেভিএলটাকে এখানে অ্যাপ্লাই করব। কিভাবে কেসিএল এবং কেভিএলটাকে অ্যাপ্লাই করব, দেখো আমি মানে এখানে যখন কেভিএলটাকে অ্যাপ্লাই করব তখন আমাকে যে কোনো একটা ক্লোজ লুপ নিতে হবে। এখানে ক্লোজ লুপ অসংখ্য ক্লোজ লুপ হয়। এই যে তুমি যদি এখন চলো এইভাবে দেখো, এ থেকে বি এর দিকে গেলা, বি থেকে কিউতে গেল, কিউ থেকে এলে গেলা, এল থেকে এই পথ হয়ে এখান থেকে হয়ে ফিরে এসে তুমি আবার এতে চলে আসলে, এটা একটা ক্লোজ লুপ হলো। বা তুমি যদি এখানে এ থেকে পি এর দিকে গেলা, পি থেকে কিউ এর দিকে গেলা, কিউ থেকে এল এর দিকে গেলা, আবার ফিরে আসলা, পছন্দ হলো না, তুমি মনে করলো এ থেকে ডি এর দিকে গেলা, ডি থেকে এস গেলা, এস থেকে এল, এল থেকে আবার হয়ে ফিরে আসলা। এইরকম প্রবাবেল সব ক্লোজ লুপগুলো আমরা এখানে ধরতে পারবো। সেরকমই এখানে যেভাবে বোঝানো আছে সেখানে যে ক্লোজ লুপটা ধরছে সেই ক্লোজ লুপটা নিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো এইখানে কোন ক্লোজ লুপটাকে ধরেছে সেই ক্লোজ লুপটাকে আমি দেখাই। এখানে ক্লোজ লুপ ধরেছে এ বি সি এল এ, তার মানে চলে যাও কোন ক্লোজ লুপটা, এই যে এ, এই যে বি। ঠিক আছে, আমি স্লাইডটাকে একটু নামিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কোনটা ধরা আছে, যেটা ধরা আছে এ বি সি এল এ। এ বি সি এল এ কোনটা, এই দেখো এই স্লাইডটার মধ্যে দেখানো যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে এ, এই পয়েন্টটা বি, এইটা হচ্ছে কোনটা সি বলা আছে, যে সি, এই যে এল দেওয়া আছে এই পয়েন্টটা, আর লাস্টে এ মানে আবার এই যে এখান থেকে একদম এসে এইটাকে ক্লোজ করেছে অর্থাৎ এই বিন্দুটা, অর্থাৎ এই গোটা লুপটাকে তোমার ধরা আছে। এবার এই লুপের মধ্যে যদি তুমি কি অ্যাপ্লাই করবে, তুমি অ্যাপ্লাই করবে হচ্ছে এই লুপের মধ্যে কেভিএল। ঠিক আছে, এবার দেখো কেভিএল যদি অ্যাপ্লাই করো তাহলে এ থেকে বি এর মধ্যে রোধ কত, স্মল আর, প্রবাহমাত্রা কত 2i। এটা যদি তুমি ধরো তাহলে আমি সবগুলো প্রবাহ যদি ধরো, আমি যে বরাবর যাচ্ছে কাজটা ভালো করে দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এল, এল থেকে এ যদি হয় তাহলে প্রবাহটা দেখো ক্লকওয়াইজ আছে। তাহলে আমি ক্লকওয়াইজ প্রবাহ যদি ধরে নিই তাহলে আমার এখানে সবগুলোই পজিটিভ হয়ে যাচ্ছে। এবং সেলেরও ডিরেকশানটা, প্রবাহমাত্রার ডিরেকশানটা পজিটিভ আছে, তাহলে আমার এখানে নেগেটিভ সাইনের কোনো প্রশ্ন নাই, তাহলে আমি সরাসরি বসিয়ে দিতে পারি। তাহলে দেখো এই যে 2i রোধ হচ্ছে কত আর, তাহলে প্রবাহমাত্রা রোধের গুণফল, এই এটার দিকে ভালো করে তাকাও, 2i ইন্টু কি আর, তাই তো। এবার দেখো তারপরে দেখো কি আছে, তারপরে দেখো এই আই আর আর আছে, আই আর আর এর গুণফল, এই দেখো আই এবং আর এর গুণফল। তারপরে দেখো উপরে বর্তনীটা দাও, দেখো এখানে 2i ইন্টু আর, এই দেখো এখানে 2i ইন্টু কি আর, আর এই বদ্ধ বর্তনীর মধ্যে মোট তড়িৎচালক বল কত হবে ই, সেই জন্য দেখো এই বদ্ধ বর্তনীর মধ্যে মোট তড়িৎচালক বল আছে হচ্ছে ক্যাপিটাল ই। তাহলে এই যে প্রবাহমাত্রা এবং রোধের গুণফলের যে সমষ্টি সেটা ওই বদ্ধ বর্তনীর তড়িৎচালক বলের সঙ্গে সমান। এখানে কেভিএল লটাকে দেখো সরাসরি অ্যাপ্লাই করা আছে। তাহলে এটাকে যোগ করো, যোগ করলে পরে কত দাঁড়াবে, 5ir ইকুয়াল টু ই। এটাকে একটা ইকুয়েশন ধরা আছে, আমি যেহেতু একটা বইয়ের একটা স্ক্যান কপি দিয়ে এখানে বোঝানো হচ্ছে সেই জন্য 80 নম্বর একটা ইকুয়েশন এখানে ধরা আছে। তাহলে তোমরা এই 80 নম্বর ইকুয়েশনটার দিকে একটু তাকাও, এই ইকুয়েশনটা এরকম চলে আসলো। এবার দেখো এবার পরবর্তীতে কি করতে হয় সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে এবার তোমাকে কি করতে হবে, তোমাকে যে দুটো বিন্দুর মানে তুল্যরোধ বার করতে বলছে সেই দুটো বিন্দুর মাঝখান থেকে সব রোধগুলোকে তুলে দিব। অর্থাৎ সরাসরি বলতে গেলে পরে আমি এই যে গোটাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই মানে আমার যে মূল যে আমি ইটা নিয়েছি, অর্থাৎ এই যে ঘনকটা এখানে যে আছে, এই যে ঘনকটা যেটা নেওয়া আছে, এই গোটাটাকে এখান থেকে উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে এই যে এ এবং যে সি বিন্দুটা আছে, অর্থাৎ এই যে তোমার এখানে
এ আর যে এই এল বিন্দুটা আছে এই মাঝখানে মনে করো একটা রোধ লাগিয়ে দিলাম, এই যে এটা মাঝখানে আছে রোধের মানটাকে ধরে নিলাম হচ্ছে ক্যাপিটাল আর, একদম পরিষ্কার হিসাব। তাহলে আর কিছু নাই কিন্তু, অর্থাৎ এ আর এল এর মাঝখানে খালি একটা আর রোধ লাগানো আছে, আর সেলের লাগানো আছে ক্যাপিটাল ই, আর সেলের যে প্রবাহ মাত্রা সেই প্রবাহ মাত্রা কত 6i। তাহলে এখন যদি আমি এটাকে একটা সিম্পল বর্তনী হিসেবে ট্রিট করে নিয়ে আমি যদি এখানে যদি আমি ওহমের সূত্রটাকে বা কেভিএলটাকে যদি ব্যবহার করি, তাহলে দেখো কী হবে। তাহলে এখানে তড়িৎচালক বল কত ই, আর প্রবাহ মাত্রা কত 6, আর রোধ কত ধরা আছে, আমি তুল্য রোধ আই ধরেছি। তাহলে ইকুয়েশনটা কী আসবে, ইকুয়েশনটা আসবে হচ্ছে 6i × r = E। এই দেখুন লেখা আছে। আবার এ ও এল কৌণিক বিন্দুদ্বয়ের মধ্যের কাঠামোটি যদি তুল্য রোধ আর হয়, তাহলে কেভিএল প্রয়োগ করে লেখা যায় 6i × r, অর্থাৎ প্রবাহ মাত্রা রোধের গুণফল কত 6i × r, আর ওই তড়িৎচালক বলটা কত ক্যাপিটাল ই এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে দেখো 6i × r = E। তাহলে এই ইকুয়েশনটাকে 81 একটা ইকুয়েশন ধরলাম। এবার দেখো এই যে 80 নাম্বার ইকুয়েশন আর এই যে 81 ইকুয়েশন, এই দুটোর রাইট হ্যান্ড সাইড কি ই আছে, তাহলে দুটো সমান। সেই জন্য বলেছে 80 ও 81 সমীকরণটাকে তুলনা করে পাওয়া যায় কি পাওয়া যায়, এই যে এখানে 5ir হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 6ir এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এখান থেকে যদি তুমি আইটাকে ক্যান্সেল করে দাও, তাহলে আর এর মান হয়ে গেল হচ্ছে 5/6। অর্থাৎ ওই যে দুই বিপরীত কৌণিক বিন্দু অর্থাৎ এ এবং এল, তাদের কৌণিক বিন্দুর মধ্যে তুল্য রোধ, অর্থাৎ ঘনকটা দুই যে বিপরীত কৌণিক বিন্দু তার মধ্যে হচ্ছে তুল্য রোধ হচ্ছে আর এর মানটা যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল আর এর মানটা 5/6 × স্মল আর, মানে প্রত্যেকটা আর্ম রেজিস্ট্যান্স তার সঙ্গে সমান হয়ে গেল। অর্থাৎ এইটাই তোমার উত্তর। এবার ওই যে আমি শুরুতে বলেছিলাম, অর্থাৎ তোমাকে পরীক্ষার সময় একটা কোয়েশ্চেন দিয়ে দিল যে কোনো একটা ঘনকের প্রত্যেকটা বাহুর রোধ হচ্ছে 6 ওহম, তাহলে ওই ঘনকের যে কোনো দুই বিপরীত কৌণিক বিন্দুর তুল্য রোধ নির্ণয় করো। এমসিকিউ দিয়ে দিল, দিয়ে কয়েকটা অপশন দিয়ে দিল। দেখো ভালো করে লক্ষ্য করো, তুল্য রোধ কত বেরোবে, r = 5/6 × r। তোমাকে এবার প্রত্যেকটা বাহুর রোধ আমি কত বলে দিলাম, 6 ওহম বলেছি। তাহলে স্মল আর এর জায়গায় 6 বসায় দাও, তাহলে এই সমীকরণের মধ্যে 6 আর 6 কেটে যাবে, তাহলে আর এর মান হয়ে যাবে 5 ওহম। তার মানে তুমি বলে দিতে পারবে যে দুই বিপরীত কৌণিক বিন্দু তুল্য রোধ হচ্ছে 5 ওহম। তোমাকে যদি এখন প্রত্যেকটা বাহুর রোধ বলে দেয় 12 ওহম, তাহলে স্মল আর এর জায়গায় 12, 6 × 12, 5 × 10, অর্থাৎ তুল্য রোধের মান হচ্ছে 10 ওহম। এইভাবে তুমি সরাসরি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ওই তুল্য রোধের মান যে বিপরীত কৌণিক বিন্দু আছে তার কত হবে সেটা বার করে ফেলতে পারবে। এবার এই যে আমাদের যে চিত্রের যে এই কাঠামোটা দেওয়া আছে, অর্থাৎ 1.31 যে চিত্রটা দেওয়া আছে, সেই চিত্রটাতে দেখো আমি যদি মানে এটা তোমাদের জেনে রাখতে বলা হচ্ছে, মানে তোমরা এটা হাতে করবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, অর্থাৎ তোমরা করে দেখবে যেটা হয় কিনা, যে এই চিত্রে প্রদর্শিত কাঠামোর যে কোনো দুই বাহুর মধ্যে তুল্যরোধ, প্রান্তের তুল্যরোধ, অর্থাৎ যে কোনো দুটো বাহু যদি তুমি ধরো, অর্থাৎ এই যে ডি এ বাহু ধরলা বা এবি বাহু ধরলা বা তুমি সিবি বাহু ধরলা বা তুমি সিএল বাহু ধরলা, এই যে কোনো দুটো বাহুর তুল্যরোধের মান দাঁড়াবে কত 7/12 × r। অর্থাৎ যে দুটা মানে বিন্দু বলা আছে সেই দুটো বিন্দুর তুল্য রোধটা 7/12 × r বেরোবে। এটা তোমরা বার করে দেখবে এই কেসিএল কেভিএল দিয়ে হয় কিনা। বা এই যে 1.31 যে প্রদর্শিত যে কাঠামোটা আছে, যে কোনো তলের দুই বিপরীত কৌণিক বিন্দুর, অর্থাৎ যে কোনো তল বলতে এখানে বোঝাচ্ছে এই যে এ বি সি বি, এর দুই বিপরীত কৌণিক বিন্দু মানে কত এ আর সি, বা বি আর ডি, এই দুটো বিন্দুর যে কৌণিক বিন্দু তাদের যে তুল্যরোধ, সেই তুল্যরোধের মানটা হয়ে যাবে হচ্ছে কত, সেই তুল্যরোধের মানটা 3/4 × r। ঠিক এই একইভাবে কেসিএল এবং কেভিএল ব্যবহার করে তোমরা এই দুটো প্রবলেমকে বাড়িতে সলভ করে দেখবে যে এই মানটা ওই মানের সঙ্গে সমান হয় কিনা। তাহলে এটাই হলো হচ্ছে আমাদের আজকের পাঠ্য বিষয়, অর্থাৎ কেসিএল এবং কেভিএল এর মাধ্যমে আমরা এই জিনিসটাকে যেভাবে বার করব। অর্থাৎ আমি তোমাদের দুটো কাজ দিলাম, অর্থাৎ ওই যে ঘনকের যে কোনো একটা বাহুর দুই প্রান্তের তুল্যরোধ, সেই তুল্যরোধটা এখান থেকে বার করবে, সেটা বার করে দেখবে r = 7/12 বার হয় কিনা, এবং যে কোনো একটা তলের যে কোনো দুটো কৌণিক বিন্দু আছে সেই কৌণিক বিন্দুর মধ্যে তুল্যরোধটা বার করে দেখবে r = 3/4 r হয় কিনা। তাহলে আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছো। ভালো করে তোমরা জিনিসটাকে পরপর করে পড়বে এবং পড়ে এই কেসিএল এবং কেভিএলটাকে খুব ভালোভাবে তৈরি করে ফেলবে। দেখবে প্রবাহিত তড়িতের বহু সমস্যার গাণিতিক সমস্যার সমাধান খুব সহজেই এই কেসিএল এবং কেভিএল এর সাহায্যে আমরা করতে পারবো।